আজ আমি আলোচনা করব সন্তানের ড্রাগ ও মদের নেশা আপনি জেনেছেন, তো এর প্রতিকার কিভাবে করব। আজকাল আমরা তো দেখছি ছাত্রছাত্রীরা একটু উঁচু ক্লাসে উঠলেই নেশায় আসক্ত হচ্ছে। তো এই ড্রাগ ও মদের নেশা এর প্রতিকার কিভাবে, আলোচনা আজকের এই নিয়ে। কিভাবে ড্রাগ ও মদের নেশা থেকে ছোটদের বের করে আনা যাবে, প্রতিকার কিভাবে করা যাবে, সেই আলোচনায় যাওয়ার আগে প্রথমে একটু বলা দরকার যে এর কারণ কি, কেন ছোটরা নেশা করে। তো দেখবেন বাড়ির পরিবেশে যদি বাবা নেশাসক্ত হয়, বাবা যদি মদে আসক্ত হয়, তো কালক্রমে ছোটরা সেটা রপ্ত করে ফেলে। সে জাস্টিফাই করে নেওয়া যায় যে বাবা মদ খায় তো আমিও খেতে পারি। তাহলে প্রথম দায়িত্ব কিন্তু অভিভাবকদের, নিজেদেরকে যে কোনো ধরনের নেশা, ড্রাগ, মদের নেশা, সিগারেটের নেশা, এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, মোবাইল অ্যাডিকশান, সবগুলো থেকে সরিয়ে রাখতে হবে। নিজেরা কৃচ্ছ সাধন না করলে, নিজেরা এই চর্চাগুলো না করলে, এই মনোসংযম প্র্যাকটিস না করলে ছোটরা তো ভিকটিম হবেই। 7, 8, 9, 10-এর ছেলেমেয়েরা অনেকে কি করে, কৌতূহল বসে বা অনেক সময় ওই চিত্ত বিনোদনের জন্য কিন্তু অন্য বন্ধুদের সাথে চল দেখি, ট্রাই করি কেমন লাগে, তো মদ খেতে শুরু করে এবং কালক্রমে সেটা কিন্তু নেশায় পরিণত হয়। সেটা কখনোই একদিনে হয় না, চলতে চলতে আস্তে আস্তে হয়। যখন ওই দিকে চলে যায় মন, তখন তার পড়াশোনার ক্ষতি হয় এবং আস্তে আস্তে সে নেশার কবলে আসক্ত হয়ে পড়ে। অনেক ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখেছি আমরা যে স্কুলের নবীনবরণ বা বাৎসরিক যে ফাংশন হয়, এইসব সময় আচ্ছা ঠিক আছে, এই উপলক্ষে হৈহুল্লোড় করব, খাবো, মদ খাবো বা ড্রাগস নেব, এগুলো এইভাবেই শুরু হয় প্রথমে। তারপর কালক্রমে সেটা আসক্তিতে পরিণত হয়ে যায়। সেগুলো কিন্তু অভিভাবকদের খেয়াল রাখতে হবে, কেন এসব করে তারা যখন বাড়িতে ফেরে অনেক লক্ষণ প্রকট হয়। সেগুলো দেখে যথাসত্ত্বর ব্যবস্থা নিলে কিন্তু এখান থেকে বের করে আনা সম্ভব। অনেক শিক্ষার্থীদের এমনও হয়, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা গেছে যে স্কুলে আশানুরূপ সাফল্য পাচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, তো উঁচু ক্লাসে উঠতে গিয়ে আরও পিছিয়ে পড়ছে। তো সে বুঝতে পারছে যে তার ভবিষ্যৎ হয়তো ততটাই আলোকোজ্জ্বল নয়, অন্ধকারময় দিকে যাচ্ছে, মানে তার কোয়ালিটির জন্যে বা তার পড়াশোনা কম করার জন্যে। সেটাকে কেন্দ্র করে তার মধ্যে হীনমন্যতায় ভোগে, টেনশন হয়, ডিপ্রেশন হয় এবং সেই থেকে কালক্রমে কিন্তু মানসিক অবসাদ কিন্তু কালক্রমে নেশা আসক্তির কারণ হয়ে যায়। অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এগুলোই দেখা গেছে। এই ছাত্রছাত্রীদের, বিশেষত ছেলেদের ক্ষেত্রে নেশা আসক্তির আরও অন্যতম একটি কারণ হচ্ছে, একরকমভাবে হয় যে একটি প্রেম ঘটিত কারণ, ব্যর্থ প্রেম, তার কারণে কিন্তু নেশায় আসক্ত হয়ে পড়ে। বা শিক্ষক শিক্ষিকাদের কাছে নির্মম দুর্ব্যবহার অনেক সময় পাওয়ার পরে, নিয়মিত পাওয়ার পরে কিন্তু অনেক ছাত্রছাত্রী নেশার কবলে পড়ে। এখন এগুলো তো পরিস্থিতি, কিন্তু তা সত্ত্বেও কী করে আপনি আপনার সন্তানকে ঠিক রাখবেন, পড়াশোনায় সে ফোকাসড থাকবে, সেজন্য বলা হয় যে প্যারেন্টিং টিপসের অন্যতম জিনিস হচ্ছে রেগুলার বেসিসে আপনার সন্তানের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। তার স্কুলে কি ঘটছে, সে কাদের সঙ্গে, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশছে, এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি নিয়মিত আপনারা তার সঙ্গে চর্চা না করেন, শেয়ার না করেন, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে বিপথে যাবে, এটাই তো স্বাভাবিক। তো এই যে এত রকম কারণে এই যে ছেলেমেয়েরা নেশার কবলে পড়ে এবং নেশার কবলে পড়লে কি যে বিরূপ প্রতিক্রিয়া হয়, এত আর আজ কারোর জানতে আমাদের বাকি নেই। তো এমনি তো জানেন যে নেশাসক্ত হলে তাদের ব্রেন ক্যাপাসিটি কমে যায় এবং অ্যামনেশিয়া স্মৃতিহ্রাসের সমস্যা দেখা দেয়। নেশার কবলে পড়লে একটি নার্ভের রোগ, যেটা এপিলেপটিক ফিট, সিজার ডিসঅর্ডার বলা হয়, সেটাও হয়ে যেতে পারে। আরও কিছু মানসিক রোগ, যেমন প্যারানয়েড হ্যালুসিনেশন, এই ভ্রম বাতুলতা দেখা দিতে পারে, অ্যাফেক্টিভ ডিসঅর্ডার দেখা দিতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দিতে পারে, যেগুলো আমরা বলি ব্যক্তিত্বের বিকার। ছেলেমেয়েরা এই নেশা আসক্তির কারণে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের পর্যায়েও চলে যেতে পারে। এসব ভয়ঙ্কর মনোবিকারের শিকার হয়ে যায় কালক্রমে যারা নেশায় বা ড্রাগে আসক্ত। আধুনিক গবেষণা এও বলছে যে অনেক দিন নেশার কবলে থাকলে আমাদের যে ডিমেনশিয়া বা স্মৃতির সমস্যা এমনভাবে দেখা দেয়, আমাদের কগনিটিভ ডিক্লাইন এতটা হতে শুরু করে যে ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়, মনে রাখার ক্ষমতা, রিটেনশন ক্যাপাসিটি ভীষণভাবে ব্যাহত হয়। ফলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমূহ সর্বনাশ তাদের এডুকেশনাল পারফরমেন্সের জন্য। আসুন এবার বুঝে নেওয়ার চেষ্টা করি সংক্ষেপে যে এর প্রতিকারে কি করা যেতে পারে। নেশা আসক্তি বা ড্রাগ আসক্তির কারণে
এই যে অ্যালকোহল কনজামশন, এটা লিভারে অ্যাবজর্ব হয় এবং ব্রেনেও অ্যাবজর্ব হয়। তো তার কারণে যে শারীরিক এবং শারীরবৃত্তীয় যত রকম ক্ষতি হয়েছে, ধরুন আপনার জানার পরে সেই ছেলেটি বা মেয়েটি হয়তো নেশা ছেড়েই দিল, ধরেই নিলাম তর্কের খাতিরে, তো তারপরেও তার যে শারীরবৃত্তীয় ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো কারেকশানের জন্যে তাকে কিন্তু প্রচুর পরিমাণে বেশ কিছুদিন শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার সেগুলো খেতে হবে। তার জন্য তাকে যেতে হবে কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে, তাদের পরামর্শক্রমে সমস্যার গভীরতা বুঝে তারা ঠিক করে দেবেন। সেগুলো মেনেই কিন্তু তাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার বেশ কিছুদিন, অন্তত 3 থেকে 6 মাস তাদের খাওয়ার চর্চা রাখতে হবে। এই যে মদ বা নেশা, এর আসক্তি যতক্ষণ না পুরোপুরি কাটছে, জানাজানির পরে হয়তো সে বলল যে আমি আর নেব না, সে হয়তো ছাড়তে চাইছে, তো তার এই যে আসক্তি, অ্যাডিকশন, এই স্তরটি যতক্ষণ না কাটছে ততক্ষণ তাকে যদি কোনো ভালো বিকল্প ব্যবস্থা দেওয়া যায়, মানে ধরুন একটি ছেলে, সে নেশা আসক্ত হয়েছে কিন্তু সে খুব ভালো গান গাইতে পারে, তাহলে উচিত তার কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে শুরু করা বা কোনো ভোকাল মিউজিক শিখতে শুরু করা, যাতে তার মন ডাইভার্ট হয়ে সে এই গান বাজনার দিকে ফোকাসড হয়ে তার ওই সময়গুলো সে যে হাই ডোপামিন অ্যাক্টিভিটি, রিওয়ার্ড সেন্টার যাকে স্যাটিসফাই করে, যেভাবে স্যাটিসফাই করতো এই নেশা সামগ্রী, তার পরিবর্তে বিকল্প হিসাবে এই গান বাজনা তাকে যাতে স্যাটিসফাই করে, ফলে সেই চর্চা সে শুরু করতে পারে। আর যারা মদের নেশায় আসক্ত, ছাত্রছাত্রী হোক বা বড়রা, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে তাদের অবশ্যই বিহেভিয়ার সাইকোথেরাপি, এই যে ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোথেরাপি, কাউন্সেলিং সাইকোথেরাপি, এই ডিসিপ্লিনগুলিতে যে বিহেভিয়ার মডিফিকেশন সাইকোথেরাপি আছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেই থেরাপি তাদের দিলে খুব তাড়াতাড়ি সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। ধরুন বলে বুঝিয়ে নেশাসক্ত ব্যক্তিকে আপনি রাজি করালেন, তারপরেও তার যে সমস্যাগুলো থাকবে, তার মনের মধ্যে ভয় থাকবে, উদ্বেগ থাকবে, টেনশন থাকবে, স্ট্রেস থাকবে, অ্যাংজাইটি থাকবে, অনেক ধরনের ম্যানিয়া থাকবে, ফোবিয়া থাকবে, সেগুলো কাটিয়ে তোলার জন্য তাকে কিন্তু যথাযথভাবে সেশন করে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, ডাইরেক্টিভ কাউন্সেলিং বা একলেকটিক কাউন্সেলিং, এই ধরনের যখন যেমন প্রয়োজন, বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি, এসবের সাহায্য নিয়ে তাকে কিন্তু সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এই যে ড্রাগ নির্ভরতা, সবশেষে আসে চিকিৎসার কথা। তো আমি বলবো যে চিকিৎসার প্রয়োজন হলে করতে হবে, কিন্তু তার আগে যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে থাকে, সেখান থেকে বের করে আনতে অনেক সময় সাপেক্ষ মনে হয়, তাহলে সেই ড্রাগ অ্যাডিক্টকে, সেই নেশাসক্ত ব্যক্তিকে, তাকে যদি ছোটও হয়, ছাত্র হয়, ছাত্রী হয়, তো তাকে আমি বলবো মানসিক স্বাস্থ্য নিবাস বা মেন্টাল স্যানাটোরিয়ামে ভর্তি রেখে তাকে কাউন্সেলিং, থেরাপি এগুলো দিতে হবে। যদি ওষুধের প্রয়োজন হয়, পাশাপাশি ওষুধেরও, ড্রাগ ডিটক্সিফিকেশনের জন্য ওষুধেরও ব্যবস্থা করতে হবে। তো সার্বিকভাবে ভয় পাওয়ার কারণ নেই। আমরা দেখছি এই যে মূল্যবোধের অবক্ষয়ের যুগে, নৈতিকতার অধঃপতনের যুগে আমাদের যুব সমাজ কিন্তু ড্রাগ ও নেশায় আসক্ত। তাদের এখান থেকে বের করে আনার জন্যে আমাদের যেমন মূল্যবোধের চর্চা করে যেতে হবে, সমাজ জীবনে সর্বস্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, পাশাপাশি যারা মদ ও নেশায় আসক্ত তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে এই যে প্রতিকারের পথগুলো বললাম, সেগুলো যখন যেমন প্রয়োজন সেগুলো যদি যথাযথভাবে চেষ্টা করে অভ্যাস করা হয়, তাহলে কিন্তু মদের নেশাসক্ত বা ড্রাগে আসক্ত বা সোশ্যাল মিডিয়া আসক্ত যে কোনো নারী পুরুষ আবার সমাজের মূল স্রোতে ফিরে এসে জীবনকে নিজের মতো করে এগিয়ে চলতে পারবেন। ধন্যবাদ।